সীতাকুণ্ডে বোমা বিস্ফোরণে 3 হিন্দু নিহত এমন ভুয়া দাবিতে সাম্প্রদায়িক আঙ্গিকে ছড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে উত্তেজনা তৈরির চেষ্টা করা হয়, কিন্তু ফ্যাক্ট চেকে বেরিয়ে আসে সম্পূর্ণ ভিন্ন চিত্র। জাহাজ ভাঙা কারখানায় গ্যাস সিলিন্ডার থেকে ছড়িয়ে পড়া বিষাক্ত গ্যাসে 2 হিন্দু সহ মোট 9 শ্রমিকের মৃত্যুর ঘটনাকেই বোমা বিস্ফোরণের ঘটনা বলে অপপ্রচার চালানো হয়। শুধু তাই নয়, বর্তমান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের নামেও একের পর এক ভুয়া ফটোকার্ড ছড়িয়ে তৈরি করা হয় বিভ্রান্তি। কোথাও দাবি তিনি নাকি বলেছেন মির্জা ফখরুল রাষ্ট্রপতি হতে পারবেন না, আবার কোথাও স্বরাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগের আহ্বান জানানোর বানোয়াট মন্তব্য ছড়ানো হয়েছে। চলুন দর্শক কিছু ফ্যাক্ট চেক দেখে নিচ্ছি। লোডশেডিং নিয়ে বিদ্যুৎ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর নামে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে একটি ভুয়া মন্তব্য। দাবি করা হয় 16-17 ঘন্টা বিদ্যুৎ না থাকলেও সরকারকে দোষারোপ করা হচ্ছে, কিন্তু অনুসন্ধানে এমন বক্তব্যের কোনো নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি। মূলত একটি স্যাটার পেজ থেকেই ফটোকার্ডটির সূত্রপাত হয়, পরবর্তীতে এটি আসল বক্তব্য হিসেবে ছড়িয়ে পড়ে। একইভাবে বিভ্রান্তি আরও জোরালো হয় যখন মির্জা ফখরুলের রাষ্ট্রপতি হওয়া নিয়ে সাবেক স্পিকার ও বর্তমান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিনের নামে আরেকটি ভুয়া মন্তব্যের ফটোকার্ড ছড়িয়ে পড়ে। হাফিজ উদ্দিন আহমেদের নামে দাবি করা হয় তিনি ফখরুলের রাষ্ট্রপতি হওয়া সম্ভব নয় বলে বিএনপিকে সতর্ক করেছেন। তবে রিমার স্ক্যানার টিমের অনুসন্ধানে এমন মন্তব্যের পক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্য প্রমাণ, গণমাধ্যম প্রতিবেদন বা হাফিজ উদ্দিনের নিজস্ব মাধ্যমে কোনো তথ্য পাওয়া যায়নি। কোনো তথ্য প্রমাণ ছাড়াই ভুয়া ও বানোয়াট এই মন্তব্যটি ছড়ানো হয়েছে। আবার হাফিজ উদ্দিন নাকি স্বরাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন এমন দাবির একটি ভুয়া ফটোকার্ডও প্রচার করা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। পোস্টটি এককভাবেই 4.5 লাখেরও বেশি বার দেখা হয়েছে এবং প্রায় 2000 অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া আসে। তবে যাচাই করে দেখা গেছে এমন কোনো মন্তব্য তিনি করেননি এবং দাবিটির পক্ষে নির্ভরযোগ্য কোনো তথ্য প্রমাণও নেই। গুজব এখানেই শেষ নয়, আরও আছে। চট্টগ্রামের সীতাকুণ্ডে বোমা বিস্ফোরণে 3 হিন্দু নিহত এমন দাবিতে অপতথ্য ছড়ায় প্রায় সবকটা সামাজিক মাধ্যমে, কিন্তু ঘটনাটি বোমা বিস্ফোরণের নয়। গত 14 আগস্ট ভাটিয়ারির একটি জাহাজ ভাঙা কারখানায় স্ক্র্যাপ জাহাজের গ্যাস সিলিন্ডার থেকে ছড়িয়ে পড়া বিষাক্ত গ্যাসে 9 শ্রমিকের মৃত্যু হয় এবং আহত হন আরও 7 জন। নিহতদের মধ্যে 2 জন হিন্দু ধর্মাবলম্বী ও 7 জন মুসলিম ধর্মাবলম্বী ছিলেন। প্রথম আলো সহ একাধিক গণমাধ্যমেও একই তথ্য পাওয়া গেছে। দর্শক, আজকের অপতথ্যগুলো যাচাই করতে গিয়ে দেখা গেল সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তি ছড়াতে ধারাবাহিকভাবে প্রচার করা হচ্ছে নানা গুজব। যথারীতি রাষ্ট্র ও সরকার ব্যবস্থাকে ঘিরেই ছড়ানো হচ্ছে অধিকাংশ গুজব। এসব গুজবের ফাঁদে না পড়তে যাচাই ছাড়া কোনো তথ্য প্রচার বা বিশ্বাস না করার পরামর্শ বিশ্লেষকদের। মনিরা কাজুরি, ৭১। দর্শক, আমরা প্রতিবেদনটা দেখে নিয়েছি। আগে জানিয়েছি আমাদের সাথে যুক্ত আছেন সিনিয়র সাংবাদিক শামসুল আলম লিটন। যুক্ত হচ্ছে তার সাথে শামসুল আলম লিটন, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের আমাদের এই আয়োজনে। সাম্প্রতিক সময়ে যে ধরনের অপতথ্য এবং গুজবগুলো আমরা দেখতে পাচ্ছি, পুরনো ভিডিওকে নতুন করে ছড়ানো, নতুন করে এআই তৈরি নানা ধরনের ফেক ভিডিও, এছাড়া এআই দিয়ে আজকাল আমরা অডিও এবং ভিডিওর নানা ধরনের গুজব এবং অপতথ্য আমরা ছড়াতে দেখছি। কিন্তু একটা বিষয় বলতে চাই, যে ধরনের গুজব বা অপতথ্যই ছড়ানো হোক না কেন, সবসময় আমরা দেখেছি কোনো পরিচিত বা সুপরিচিত পত্রিকা বা টিভি মিডিয়ার যে ফটোকার্ড, সেগুলোর আঙ্গিকেই তৈরি করার চেষ্টা করা হয় এই ধরনের গুজবের ছবি বা ফটোকার্ডগুলোকে। অনেক সময় ছবি কাছাকাছি হয়, অনেক সময় নামও কাছাকাছি হয়। এই বিষয়টি আপনি কি মনে করেন এই কারণে আসল সাংবাদিকতা থেকে অথবা মানুষের এই সংবাদ মাধ্যমগুলো থেকে ভরসা অনেকটা কমে আসছে? কারণ একই রকম দেখতে অনেক ধরনের স্যাটায়ার পেজ, অনেক ধরনের মিথ্যা পেজও কিন্তু রয়েছে। কি বলবেন, কি প্রভাব রাখছে এটি? অনেক ধন্যবাদ। একাত্তর টিভির এই ফ্ল্যাগশিপ প্রোগ্রামটি, ফেক নিউজ, এটি একটি ফ্ল্যাগশিপ প্রোগ্রাম এই কারণে যে যে খালবিল নদী নালা যেটি যত বেশি সংকুচিত, সেখানে কিন্তু ময়লা আবর্জনার পরিমাণ তত বেশি থাকে। আর যখন খালবিলটি যখন নদীতে গিয়ে পড়ে তখন ময়লা আবর্জনা কমে যায়। আমাদের অবাধ তথ্য প্রবাহের জায়গায় অনেকদিন পর গণতন্ত্র এসছে, যার ফলে এই স্বৈরাচারী সময় থেকে মানুষের মধ্যে যে তথ্যকে গোপন করা এবং তথ্যকে নিয়ে নানা রকমের বিভ্রান্তি তৈরি করা এবং রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা, ওই প্র্যাকটিস গুলোর কিছু কিছু এখন অবশিষ্ট রয়ে গেছে, অথবা নানা রকমের কর্নার তৈরি হয়েছে অভ্যুত্থান পরবর্তী সময়ে,
সেই কারণে এই কর্নারগুলো তাদের নিজস্ব স্বার্থে, এটি কিন্তু রাজনৈতিক দিক নিয়ে আলোচনা হয়, কিন্তু সবচেয়ে বেশি সমাজের ভেতরে কিন্তু অপতথ্যের প্রবাহ এই তথ্য প্রযুক্তির আগেও ছিল। কিভাবে ছিল? গুজবে যে পাড়ায় মহল্লায় এবং সারা দেশে ডাকাত সন্দেহে মানুষকে মেরে ফেলা, এটাও এক ধরনের গুজব। একটা ডাকাত ধরা পড়েছে, আসলে কি সে ডাকাত নাকি সাধারণ মানুষ নাকি সন্দেহজনক, তাকে পুলিশের কাছে না নিয়ে মেরে ফেলা ইত্যাদি। বছরে অন্তত ১,০০০-১,২০০ মানুষের মৃত্যু আমরা গত ৩০-৪০ বছর যাবৎ আমরা দেখছি। সমাজের ভিতরে অবাধ তথ্য প্রবাহের মধ্যে অনেক ধরনের গোলযোগ সমাজের নিম্নস্তর থেকে, রুরাল থেকে একেবারে আরবান পর্যায়ে সর্বত্র কিন্তু আছে। কিন্তু সেলিব্রিটিদের নিয়ে যখন গুজব হয়, যখন মেইন স্ট্রিম মিডিয়ার, বড় বড় মিডিয়ার যখন লোগো নকল করা হয় অথবা ক্লোনিং করা হয় অথবা ক্লোন করে রাজনৈতিক উদ্দেশ্যে অথবা সামাজিক উদ্দেশ্যে অথবা অন্য কোনো উদ্দেশ্যে ব্যবহার করা হয়, তখন এটি ফেক নিউজের মতো অনুষ্ঠানে উপজীব্য হয়ে আসে। কিন্তু সমাজের ভেতরেও অপতথ্যের একটা ব্যাপক ভান্ডার অথবা ব্যাপক চর্চা আছে এবং এই সম্পর্কে মানুষের সচেতনতা কতটুকু আছে সেটি একটি গবেষণার বিষয়। চমৎকার বলেছেন শামসুল আলম লিটন। এর সাথে আমি একটু যুক্ত করতে চাই, একজন সিনিয়র সাংবাদিক হিসেবে আপনি তো একটা লম্বা সময় যাবৎ সংবাদের সাথে এবং আগে পিছু আপনি যুক্ত ছিলেন, সেই অভিজ্ঞতা থেকে আসলে জানতে চাই এখনকার সময়ে সাংবাদিকতা করার যে বিষয়টি সেটি আসলে কতটা চ্যালেঞ্জিং। কারণ এখন ইউটিউব রয়েছে, ইউটিউবে চাইলেই যে কেউ একটা তার আইডি দিয়ে ইউটিউব চ্যানেল খুলতে পারছে, চাইলেই সে ভিডিও দিতে পারছে। এছাড়া ফেসবুকেও আমরা কিন্তু নানা ধরনের এই ধরনের সংবাদ মাধ্যম হয়ে ওঠার চেষ্টামূলক অনেক পেজ আমরা দেখি। এখন আসলে এই সাংবাদিকতার যে ধরনটা সেটাকে আসলে আপনি কিভাবে দেখেন, কি বলবেন বিষয়গুলো নিয়ে? অবশ্যই তথ্য প্রবাহ যত, প্রযুক্তি যত বেশি পরিমাণে সামনে এগোচ্ছে, প্রত্যেকটি পেশাই সেখানে কিন্তু চ্যালেঞ্জের মুখে পড়ছে। প্রত্যেকটি পেশাই ঠিক যেমনি ইঞ্জিনিয়ারিং কিংবা মেডিকেল সায়েন্স, রোবোটিক্স অথবা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কাছে হার মানতে বসেছে, যেখানে রোবট অথবা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নানাভাবে পুরো প্রযুক্তিকে ট্র্যাপ করার মুখে যাচ্ছে আস্তে আস্তে, সেখানে সাংবাদিকতাকে তথ্য প্রযুক্তি অথবা সামাজিক যোগাযোগ মাধ্যম গ্র্যাব করার চেষ্টা করবে, অথবা অপতথ্যের যে যোগানদাতারা সেখানে মিলিয়ন ডলারের ব্যবসা পেতে আমাদের ভেতরে গণমাধ্যমের উপরে আস্থার পরিবেশটিকে অনাস্থায় রূপান্তরের চেষ্টা করবে। এটাই স্বাভাবিক। এটি হচ্ছে প্রযুক্তির এবং সামনে এগিয়ে যাওয়ার একটা একটা মানে আনএভয়েডেবল সার্কামস্টেন্স। এটা হতেই থাকবে, যেমন পানির সঙ্গে যেমন আবর্জনা আসে তেমনি। কিন্তু যারা গেটকিপার, এবং যে গেটকিপার হচ্ছে অবাধ তথ্য প্রবাহের একটা রাষ্ট্রের ভিতরে গেটকিপার হচ্ছে সরকার, অবশ্যই নিয়ন্ত্রণ অর্থে নয়, সেটি হচ্ছে এটিকে রেগুলেট করার অর্থে, অর্থাৎ এটিকে কোনো দমন পীড়নের অর্থে নয়। এখন ভুয়া তথ্য অপতথ্য মোকাবেলা করতে গিয়ে যাতে রাষ্ট্র কোনোভাবে তথ্য প্রবাহের উপর হস্তক্ষেপ করতে না পারে, তবে এই যে সীতাকুণ্ডের যে ঘটনা, এটি কিন্তু অনেক বড় উদ্বেগের ব্যাপার। এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটা বড় ভূমিকা আছে, এবং আমরা জানি যে পুলিশের এখন কিন্তু তথ্য প্রযুক্তি শাখা আছে এবং তাদের সেটি সার্ভেলেন্সের এবং সাইবার ক্রাইমকে রিপোর্ট করা, সে ব্যাপারে উদ্যোগ নেওয়া, ব্যবস্থা নেওয়া, ডিটেক্ট করা, কারা করছে তাদেরকে খুঁজে বের করা। সুতরাং ওই উইংটি কিন্তু একেবারে নিশ্চিতভাবে অপরাধীকে শনাক্ত করার আগে কোনো রাজনৈতিক উদ্দেশ্যে অথবা প্রশাসনিক উদ্দেশ্যে কোনোভাবে যেন হয়রানি করানো হয়। কিন্তু সাম্প্রদায়িক বিষয়গুলোকে খুবই 999 অর্থাৎ মহা জরুরি ভিত্তিতে মোকাবেলা করা উচিত। কারণ এই ধরনের ভুয়া তথ্য, যেখানে 9 জন মানুষ মারা গেছে সবচেয়ে বড় পরিচয়, সেখানে তো আসলে কয়জন হিন্দু আর কয়জন মুসলমান সেটি বড় কথা নয়। বড় কথা হচ্ছে যে এই খবরটিকে টুইস্ট করে 3 জন হিন্দু একটা দাঙ্গায় মারা গেছে, একটা ঘটনায় মারা গেছে, এই কথাটি প্রচার করাটাই কিন্তু এক ধরনের অসৎ উদ্দেশ্য প্রণোদিত। এবং আমাদের আসলে এই অনুষ্ঠানটি যারা দেখছেন তারা এবং অন্যরা যারা দেখছেন সকলের মধ্যে যদি বলে দেন যে কোনো হেডলাইনে যদি ধর্মীয় পরিচয় দেওয়া হয়, তাহলে ডাবল চেক করতে হবে এটা আদৌ সত্য কিনা। এবং লোগোগুলো দেখলেই হবে না, লোগো যেটি লোগো দেখবেন সেই লোগোর অবশ্যই সোশ্যাল মিডিয়া পেজে, ইউটিউবে অথবা যে .com নিউজ পোর্টালে গিয়ে চেক করে দেখতে হবে এই নিউজটি তারা আদৌ করেছেন কিনা। আজকাল চেক করার জন্য আপনার মাত্র 30 সেকেন্ড সময় যথেষ্ট, কিন্তু আপনার একটা চেকের কারণে আপনি যখনই দেখবেন ফলস, সঙ্গে সঙ্গে এটা রিপোর্ট করতে হবে। এটা আপনার নাগরিক দায়িত্ব। এবং অবাধ তথ্য প্রবাহের জন্য শুধু মূল মাধ্যম, গণমাধ্যম নয়, সকলেরই, দর্শক যারা, তারা কিন্তু মিডিয়াকে সুপথে রাখার জন্য অথবা সোশ্যাল মিডিয়াকে সুপথে রাখার জন্য সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারেন। শামসুল আলম লিটন, আপনি চমৎকার বলেছেন। আপনি বলেছিলেন যে মাত্র 30 সেকেন্ডেই চাইলেই একটা ছবি, সেটা সত্য না এআই দিয়ে তৈরি অথবা গুজব, সেটা কিন্তু যাচাই করা যায়, কিন্তু সেজন্য জানতে হয় যে কিভাবে যাচাইটা করব। আপনি কি মনে করেন আমাদের দেশের সাধারণ যারা মানুষ রয়েছে, যারা প্রতিদিন নানা ধরনের খবর তার ফেসবুক অ্যাপস থেকে খোঁজার চেষ্টা করে, তারা কি এই অপতথ্য ডিটেক্ট করার জন্য কিভাবে ফ্যাক্ট চেক করতে হয় সেই বিষয়গুলো কি তারা জানে? কতটুকু সচেতন বলে আপনি তাদের মনে করেন? আমি বিশ্বাস করি বেশিরভাগ মানুষই জানে, কারণ প্রত্যেকে অলমোস্ট আমার মনে হয়
অল্প কিছু মানুষ বাদে যারা অনেক বয়স্ক হয়তো তাদের জন্য স্মার্টফোন চালানো একটু অসুবিধা। কিন্তু আমাদের সমাজে স্মার্টফোনের যেহেতু ক্রয় ক্ষমতার মধ্যে এসছে, সেহেতু একেবারে ব্যাপক ভিত্তিক একটা ব্যবহার আছে। যারা ইউটিউব দেখেন, যারা ফেসবুক দেখেন, তারা কিন্তু দেখেন যে ওখানে নানা রকমের অপশন আছে। তারা রিঅ্যাকশন দেন, খুব সাধারণ মানুষও অনেক রিঅ্যাকশন দেন, অসাধারণ রিঅ্যাকশন দেন, ছোটখাটো কথাও লেখেন। সুতরাং ওখানে কিন্তু অনেকগুলো অপশন আছে। এগুলো আপনাদের আইটির প্রোগ্রামগুলোতে একটু বেশি করে দেখাতে পারেন। কিন্তু এই অনুষ্ঠানে আমি শুধুমাত্র একটা কথা বলবো যে ফেসবুকের ভিতরে অথবা ইউটিউব, এই দুটো মিডিয়াম এখন সবচেয়ে বেশি পরিমাণে বাংলাদেশের তথ্য প্রবাহের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিকর কাজ করছে অপতথ্য ছড়িয়ে দিয়ে। সুতরাং ওখানে কিন্তু একেবারে কর্নারে, প্রত্যেকটা খবরের উপরে কর্নারে কিন্তু 3টি ডট থাকে, বিশেষ করে ফেসবুকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ধরনের অপতথ্য এবং গুজবগুলো যে সাম্প্রতিক সময় আমরা দেখছি, সেটিকে আসলে কিভাবে আরো মানুষের কাছে সহজ করে তোলা যায়, যাতে করে তারা বুঝতে পারে কোনটা সত্য এবং মিথ্যা। আপনি বলছিলেন কিভাবে সামাজিক মাধ্যম অথবা এই প্ল্যাটফর্মগুলোকে নিয়ন্ত্রণে আনা যায়, জানতে চাই। যে আমার মনে হয় সবচেয়ে বেশি আমাদের সমাজে সবচেয়ে বেশি এখন অপতথ্যের উৎস হচ্ছে ফেসবুক এবং ইউটিউবের কিছুটা, আর রিল গুলো, অনেক সময় রিল আর হচ্ছে ফটোকার্ট, এই মোটামুটি ব্যাপার। তো এর যে উপাদানগুলো, যেগুলোর কথাই আমি বললাম, প্রত্যেকটাতেই ফেসবুকে বিশেষ করে উপরে ডান পাশে কোনায় থাকে 3টি ডট থাকে, তার মধ্যে ক্লিক করলেই সেখানে অপশনগুলো আসে। রিপোর্ট, এই রিপোর্টটি খুব সাধারণ, মানে সবাই জানবে এমন কোনো কথা না, কিন্তু যারা জানছেন অনুষ্ঠানটা দেখে অথবা যারা যারা সচেতন, কোটি কোটি মানুষ সচেতন, যারা সচেতন নন তাদেরকে একটুখানি যদি তথ্য শেয়ার করেন যে তুমি ইচ্ছা করলে যদি কোনো কিছু দেখো যে এটি সঠিক নয়, তাহলে এখানে গিয়ে চাপ দিয়ে তুমি কিন্তু রিপোর্টটা করতে পারো। রিপোর্ট একবার দেখিয়ে দিলে হয়ে যায়। ওখানে ওখানে অনেকগুলো অপশন থাকে এবং খুবই সহজ ভাষায় আর কি, ভাষায়। তো আমার কথাটা হচ্ছে যে এই এই যে আমি অপতথ্যকে একটা ব্যাপার দিয়ে একটু তুলনা করতে চাই, যেটি দর্শকরা হয়তো অনেকে খুব সহজভাবে বুঝতে পারবেন। যেমন আসল স্বর্ণের চেয়ে নকল স্বর্ণের কিন্তু অনেক বেশি উজ্জ্বল এবং অনেক বেশি পরিমাণে ঝকঝক করে। এটা এই সম্পর্কে প্রবাদও আছে, আপনারা জানেন। তো এইটা ঠিক অপতথ্যের ব্যাপারটা সেরকম। একেবারে বিশ্বাসযোগ্য ভাষা, লোগোর ব্যবহার এবং ওয়ার্ডিং, ঠিক যে যার জন্য যেই ওয়ার্ডটি ব্যবহার করা হচ্ছে, অর্থাৎ যেমন বর্তমান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমেদ, উনি এখন সাংবিধানিকভাবে দেশের প্রজাতন্ত্রের অভিভাবক, উনি সংবিধানের অভিভাবক, উনি সাংবিধানিক প্রশ্নই তাকে দিয়ে একটা অপতথ্য ছড়ানো হলো। অথচ রিমার্ক চেকে আপনারা একটু আগে দেখলাম যে এটার কোনো সত্যতা নেই এবং ওনার অফিস থেকে অথবা এটি কিন্তু রিমার্ক চেক করার আগে সাধারণ মানুষের কাছে এটা প্রথমে কিন্তু বিশ্বাসযোগ্য মনে হবে। তাই অপতথ্য সম্পর্কে সবচেয়ে বেশি সতর্কতা দরকার। যখনই কোনো চাঞ্চল্যকর খবর দেখবেন, তখনই দয়া করে 30 সেকেন্ড থেকে 1 মিনিট যদি সময় দিন, তাহলে দেখবেন চাঞ্চল্যকর খবরটি কতটুকু সঠিক, এটি সঠিক স্বর্ণ নাকি নকল স্বর্ণ। এই জন্য আপনি ঠিকই বলেছেন শামসুল আলম। আপনি বলছেন যে আসলে কোনো তথ্য দেখলে এই যে 30 সেকেন্ড 1 মিনিট সময় নিয়ে যাচাই করার যে বিষয়টি, সেই সময়টাই কিন্তু আমাদের অনেক সাধারণ মানুষেরই হয় না। অর্থাৎ কর্মব্যস্ত একজন মানুষ, তিনি হয়তো দিনের কোনো একটা সময়ে ফেসবুকে স্ক্রল করতে গিয়ে কোনো একটা ছবি বা কোনো একটা ভিডিও তিনি দেখে ফেলেন। হয়তো তার হাতে সেই সময়টা থাকবে না যেখানে তিনি 1 মিনিট সময় ব্যয় করে জানতে পারবেন বা খুঁজে বের করবেন যে কোনটা সত্য বা কোনো মিথ্যা। এই ক্ষেত্রে আসলে কি করণীয়? কারণ আপনি বলছিলেন আমাদের দেশে একটা বড় সংখ্যার মানুষ রয়েছে যারা হয়তো বিষয়টা নিয়ে সচেতন, কিন্তু আরও একটা বড় সংখ্যা কিন্তু রয়ে গেছে যারা এখনো এই বিষয়টা নিয়ে সচেতন নয়। ফেসবুকে যা দেখছে, ইউটিউবে যাই দেখছে, তারা শেয়ার করে দিচ্ছে, নিচে কমেন্ট করে দিচ্ছে। এই শ্রেণীর মানুষ যারা এখনো খুব বেশি সচেতন হয়ে ওঠেনি, তাদের জন্য আসলে কি করণীয়? সবচেয়ে বেশি করণীয় তথ্যকে তথ্যের দৃষ্টিতে দেখা, তথ্যকে বাইবেল আকারে অথবা তথ্যকে চাঞ্চল্য আকারে না দেখা। আমাদের সমাজে একটা, আমরা যদি আমাদের সোসাইটির যে কমন বিহেভিয়ারাল প্যাটার্ন আর কি, সেটা তথ্য সম্পর্কে, ইন্টারপার্সোনাল রিলেশনশিপ এবং সোশ্যাল ডায়ালগ ইত্যাদি সকল ক্ষেত্রেই চাঞ্চল্যের প্রতি এক ধরনের মোহ, চাঞ্চল্যকর তথ্য, চাঞ্চল্যকর সম্পর্ক, চাঞ্চল্যকর ঘটনা। চাঞ্চল্যকে আসলে যেসব দেশের মানুষের সঙ্গে আমাদের দেশের মানুষ মেশেন, মিডিয়া দেখেন, বিশেষ করে আমি দুটি দেশের খুব উদাহরণ দেবো আমাদের ওই অঞ্চলে। একটি হচ্ছে চীন আর আরেকটি হচ্ছে জাপান এবং কোরিয়া, এই দেশগুলো। এখানে মানুষগুলো কিন্তু দেখবেন একটু রিজু, খুবই সহজ সরল ভাবে চলাফেরা করে, হাসে, কিন্তু চাঞ্চল্য অ্যাভয়েড করে। সেখানে আপনি চীন এবং জাপান, কোরিয়া এইসব দেশে ডাকাত সন্দেহে মেরে ফেলা অথবা ভুয়া তথ্যে মানে ছড়িয়ে বিভিন্ন ধরনের জঞ্জাল তৈরি করা,
সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি হয়, এই ব্যাপারগুলো কিন্তু সেই সব দেশে পাওয়া যায় না, কারণ এবং হচ্ছে এবং সমাজে সেই সব দেশগুলো চাঞ্চল্যের কিন্তু প্রতি এইসব মনোভাব। গুজব মোকাবেলার ক্ষেত্রে নানা ধরনের সরকারি বেসরকারি কার্যক্রম নিয়েছে। আপনি জাপানের কথা বলছিলেন, জাপানের উদাহরণটাই যদি আমি দিয়ে শুরু করি, তাহলে তারা প্রথমেই যেটা ঠিক করেছে যে তাদের শিশুরা তারা গুজব কিভাবে আইডেন্টিফাই করতে হয়, ফ্যাক্ট চেকিং করতে হয়, সেই বিষয়ে তারা প্রথমেই তাদের জানিয়েছে। গুজব কেমন হবে অথবা অপতথ্য হতে হলে সেগুলো কি ধরনের, কি ধাঁচের, কতটুকু সেটাকে চকচকে করে বানানো হয়, সেই বিষয়গুলো কিন্তু তারা প্রথমেই শিক্ষা ব্যবস্থায় নিয়েছে। একই সাথে যারা প্রাপ্তবয়স্ক রয়েছে তাদের বেলাতেও তারা বেসরকারি প্রতিষ্ঠানের সাথে যুক্ত হয়ে একটা নতুন গেমস তারা তৈরি করেছিল, ফেক গেমস, ফেক নিউজ গেমস, যেখানে তারা এই গেমটা খেলে মানুষ বুঝতে পারতো যে কিভাবে আসলে সত্য কোনটা এবং মিথ্যা কিভাবে তৈরি করা হয়। এই ধরনের কোনো কার্যক্রম কি আমাদের দেশে আছে, প্রয়োজন আছে বলে আপনি মনে করেন? অবশ্যই, অবশ্যই। আমি মনে করি যে এই ক্ষেত্রে সবচেয়ে ভালো ভূমিকা রাখতে পারে বিশ্ববিদ্যালয়গুলোর যে ছাত্ররা, তাদের অনেক ক্লাব আছে। আমি নিজেও বাংলাদেশে একটি বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান। আমি আমার বিশ্ববিদ্যালয়ের ব্যাপারে যথেষ্ট কাজ করার চেষ্টা করছি এবং সবাইকে উদ্বুদ্ধ করার চেষ্টা করছি, এবং অন্য বিশ্ববিদ্যালয়গুলোকে আমরা অনুরোধ করছি যে যে সায়েন্স ক্লাবগুলো আছে কিংবা আইটি ক্লাবগুলো আছে, ক্রিয়েটিভ ক্লাব আছে, এআই ক্লাব আছে, এই ক্লাবগুলোর ভেতরে তথ্য নিয়ে যদি তারা কাজ করে, তারা নিজেরাও উপকৃত হবে এবং সোসাইটি উপকৃত হবে। সেটি হচ্ছে যে শামসুল আলম, এর সাথে আরেকটু বিষয় আপনি একটু যুক্ত করবেন, একদম শেষ সময়ের মধ্যে রয়েছে, মিনিট খানিক সময় আছে আমার হাতে। একটু জানতে চাই সরকারি পক্ষ থেকে অথবা বেসরকারি উদ্যোগে কি ধরনের কার্যক্রম আসলে নেওয়া উচিত যাতে সাধারণ মানুষ সত্য মিথ্যাকে ফারাক তো করতেই পারে এবং নিজেকে নিজেই সচেতন করার কার্যক্রমটা যাতে নিজেরাই করতে পারে, কি করা উচিত? একটা কাজই করা যায়, সেটা হচ্ছে গভর্নমেন্ট তথ্যকে রেগুলেট করবে, গভর্নমেন্ট তথ্যকে নিয়ন্ত্রণও করবে না, দমনও করবে না, সেটি যাই হোক না কেন। নিয়ন্ত্রণ এবং দমন করবে না গভর্নমেন্ট সচেতনতা ডেভেলপ করবে, এই ফ্যাক্ট চেকিং এর বিভিন্ন ক্লাবগুলোকে সাপোর্ট করবে, বিশ্ববিদ্যালয়গুলোকে উৎসাহিত করবে, এবং রেগুলেটরি বডি, তথ্য মন্ত্রণালয় কোনো রেগুলেটরি বডি না, তথ্য মন্ত্রণালয় হচ্ছে তথ্যের নিয়ন্ত্রক সংস্থা, রেগুলেটরি বডি যেটা কমিশন করার কথা, সেই কমিশনের আন্ডারে এই ব্যাপারগুলো নিয়ে কাজ করবে। এবং এই অপতথ্য নিয়ে সবচেয়ে পৃথিবীতে বেশি ঝামেলা আছে ইউরোপ এবং আমেরিকা, আমাদের চেয়ে অনেক অনেক বেশি ঝামেলা। প্রতি মুহূর্তে তাদের শেয়ার বাজার এবং নানা রকমের পরিস্থিতি তৈরি হয়, রাজনৈতিক বিভিন্ন ধরনের তাহলে issue সেই তৈরি হিসেবে হচ্ছে। মোটা দাগে আমরা তো বলতেই পারি মানুষকে নিজের সচেতনতা যেভাবে নিজেরকেই ঠিক করতে হবে, একই সাথে সরকারেরও নানা ধরনের রাষ্ট্রের পথ দায়িত্ব আছে। দেখিয়ে দিতে হবে যাতে কিভাবে একজন মানুষ সচেতন হতে হয়। ধন্যবাদ শামসুল আলম লিটন, বেশ কিছু তথ্য এবং পরামর্শ Thank you. আপনার কাছ থেকে আমরা পেলাম, ধন্যবাদ সময়টুকু দেওয়ার জন্য। দর্শক, এতক্ষণ আমাদের সাথে আলোচনায় ছিলেন সিনিয়র সাংবাদিক শামসুল আলম লিটন। কথা বলছিলাম বেশ কিছু ফ্যাক্ট চেক এবং এর আনুষঙ্গিক বিষয়গুলো নিয়ে। দর্শক, আপনারা আছেন ফ্যাক্ট চেক নিয়ে ৭১-এর নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। প্রতিদিন আমরা রিওয়ার্ড দূর করতে হাজির হব ঠিক একই সময় একইভাবে। আপনারাও আমাদের সাথে যুক্ত হতে পারেন। যে কোনো খবর যদি আপনাকে সংশয় ফেলে সেটা একটি স্ক্রিনশট আমাদেরকে মেইল করতে পারেন fns.71tv@gmail.com অথবা ফেসবুকে যোগাযোগ করুন www.facebook.com/fake-news-scanner। আমরা সেই তথ্যের ফ্যাক্ট চেক করে আপনাকে জানাবো। চটকদার শিরোনাম দেখেই ক্লিক করবেন না, বিশ্বাস আর প্রতিক্রিয়া জানানোর আগে ফ্যাক্ট চেক করুন আর থাকুন ৭১-এর সাথে।